হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা এবং তার সাথে সাথে আশা করি যে দিওয়ালির পরে তোমাদের ডাব্লিউবিসিএস এরও যে নোটিফিকেশন রয়েছে সেটিও বেরোবে। তো এই ক্লার্কশিপ পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমরা কিছু বাছাই করা টপ 50 এমসিকিউ এনেছি। এবং আমি বারবারই যেটা বলি যে শুধু তো প্রশ্ন উত্তর করলেই হলো না, তার কনসেপ্ট কেন অন্য উত্তরগুলো হচ্ছে না, অন্য উত্তরগুলোর মিনিং কি রয়েছে, একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের দরকার রয়েছে যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে। এবং দেখো ক্লার্কশিপে তো তোমাদের কোনো রকেট সায়েন্স প্রশ্ন আসবে না, খুবই বেসিক লেভেলের কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু দেবে। তো এই জন্য আমি 50টা এমসিকিউ নিয়ে এসেছি যাতে তোমরা অ্যাটলিস্ট নির্ধারণ করতে পারো যে কিরকম করে আসতে চলেছে যদি কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসে, বা কি ধরনের প্রশ্ন আসতে চলেছে, বা কি ইন্টেন্সিটি আসতে চলেছে। তার সম্বন্ধে তোমাদেরকে এটাও বলে দিই যে রেলওয়ে কিন্তু আমাদের যে নতুন ব্যাচ রয়েছে সেই নতুন ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে। তোমরা দেখেছো হয়তো দুরন্ত এক্সপ্রেস CBT 1 এবং CBT 2 কে কেন্দ্র করে এখন ব্যাচটা এই দিওয়ালি উপলক্ষে কিন্তু তোমরা শুধুমাত্র 999 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ। আমাদের WBCS যে 2025 রয়েছে সেটাকেও কিন্তু কেন্দ্র করে আমাদের ব্যাচ রয়েছে। তাহলে চলো আর বেশি তোমাদের টাইম ওয়েস্ট না করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করছি। সেটা হচ্ছে 50টা ক্লার্কশিপের এক্সপেক্টেড এমসিকিউ। তো আমরা প্রথম প্রশ্নতে আজকে চলে যাচ্ছি। তো মাথায় রাখবে তোমাদের কিন্তু খুব একটা যে কঠিন প্রশ্ন দেবে বা খুব একটা অজানা প্রশ্ন দেবে সেরকম কিন্তু মানে না যে খুব একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন দেবে। হয়তো খুব বেসিক লেভেল থেকেই প্রশ্নগুলো শুরু করবে। যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যিনি রাজ্যপাল রয়েছেন, রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কিন্তু আলোচনা করা রয়েছে। যে আমরা জানি যে রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে কি, অ্যাপয়েন্ট করে হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু কার অ্যাডভাইসে রাষ্ট্রপতি রাজ্যের গভর্নরকে অ্যাপয়েন্ট করে? তাহলে মাথায় রাখবে এটা কিন্তু হচ্ছে প্রাইম মিনিস্টার। শুধু একটা জিনিসকে খেয়াল রাখবে, শুধুমাত্র কিন্তু রাজ্যপাল না, তার সাথে সাথে তোমরা যদি এখানে একটু লক্ষ্য রাখো তার মানে দেখতে পারবে যে অনেক যে আমাদের যে সাংবিধানিক সংস্থার যে বডিগুলো রয়েছে সেইগুলোকেও কিন্তু অ্যাপয়েন্ট করছে রাষ্ট্রপতি। ইলেকশন কমিশন, ইউপিএসসি, অ্যাটর্নি জেনারেল, এইগুলো কিন্তু অ্যাপয়েন্ট করছে রাষ্ট্রপতি। কিন্তু কার রেকমেন্ডেশনে? প্রাইম মিনিস্টার রেকমেন্ডেশনে। তার কারণ কি? তার কারণ কিন্তু আমরা জানি যে রাষ্ট্রপতি শুধুমাত্র হেড অফ দ্য স্টেট, কিন্তু আসল যে ক্ষমতা, সেই আসল ক্ষমতা কার কাছে রয়েছে? আসল ক্ষমতা রয়েছে কিন্তু প্রাইম মিনিস্টারের কাছে। এবং প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনেই কিন্তু অ্যাপয়েন্ট করা হয় গভর্নরকে। ঠিক আছে, তাহলে প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট, রাজ্যের কিন্তু তিনি প্রধান না হলেও সরকারের যে যাবতীয় দায়িত্ব সেটি কিন্তু প্রাইম মিনিস্টারের হাত থেকেই হচ্ছে। এবং আমরা যদি দেখি আর্টিকেল 74 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির একার কিন্তু কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি চালিত হচ্ছে এড অ্যান্ড অ্যাডভাইস। কার অ্যাডভাইসে, কার হেল্পে? সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে এই জিনিসটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে যে প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। তিনি রাষ্ট্রপতির সাথে কনসাল্ট করবে গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা কথা, একটা খুব ইম্পর্টেন্ট বডি তোমরা জানো, সরকারিয়া কমিশন। এই সরকারিয়া কমিশনের একটা রেকমেন্ডেশন ছিল যে যখন রাজ্যের গভর্নরকে অ্যাপয়েন্ট করা হবে যেন সেই রাজ্যের চিফ মিনিস্টারের সাথেও কনসাল্ট করা হোক। কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু আমাদের সংবিধানে লেখা নেই, এটা শুধুমাত্র একটা রীতি রিবাজ, মানে কাস্টম এন্ড কনভেনশন। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হবে প্রাইম মিনিস্টার। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নতে। আমাদের 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি রেজিগনেশন কাকে দেবে? তাহলে দেখো এটা তোমরা কিন্তু একটা ভাইসি ভার্সাও বলতে পারো যে আমাদের যিনি রাষ্ট্রপতি রয়েছেন, রাষ্ট্রপতি রেজিগনেশন লেটার কিন্তু দেবেন উপরাষ্ট্রপতিকে, ভাইস প্রেসিডেন্টকে। আবার যদি তোমরা অন্য দিক দিয়ে দেখো তাহলে দেখতে পারবে যে ভাইস প্রেসিডেন্ট পরবর্তীকালে যদি ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন দিতে চায়, রিজাইন করতে চায়, তাহলে তিনি রেজিগনেশন কাকে দেবেন? তিনি কিন্তু আবার প্রেসিডেন্টকে দেবেন, মানে ভাইসি ভার্সা। এবং এই আর্টিকেল মাথায় রাখবে, আর্টিকেল নিয়ে সেরকম ভাবে প্রশ্ন আসে না, খুবই সোজা সোজা আর্টিকেল নিয়ে প্রশ্ন আসে, কিন্তু তাও এটা জেনে রাখা আমাদের দরকার রয়েছে যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে তার রেজিগনেশন দিচ্ছেন
আবার উপরাষ্ট্রপতি কিন্তু আবার রাষ্ট্রপতিকে রেজিগনেশন দিচ্ছেন, মানে ভাইসি ভার্সা করে কিন্তু এটি চলছে। চলো তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? খুবই সোজা, সেটি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রশ্নে। আচ্ছা, নেক্সট প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন, বলছে এর মধ্যে কে রাষ্ট্রপতির প্লেজারে, মানে রাষ্ট্রপতি চাইলে তাকে অ্যাপয়েন্ট করতে পারে, রাষ্ট্রপতি চাইলে তাকে কিন্তু রিমুভ করে দিতে পারে, এবং রিমুভ করার কিন্তু কোনো প্রক্রিয়ার কথা আমাদের সংবিধানে লেখা নেই। তাহলে এর মধ্যে কে রাষ্ট্রপতির প্লেজারে, রাষ্ট্রপতির খুশিতে অফিস হোল্ড করে, মানে যার অপসারণের প্রক্রিয়ার কথা আমাদের সংবিধানে লেখা নেই, তাহলে সেটা কি হবে? তাহলে মাথায় রাখবে, ইলেকশন কমিশন হবে না। তার কারণ ইলেকশন কমিশনের অপসারণের পদ্ধতি কিন্তু আমাদের সংবিধানে লেখা রয়েছে। লোকসভার চিফ মিনিস্টার হবে না, সরি লোকসভার স্পিকার হবে না, তার কারণ লোকসভার স্পিকার রিমুভ হয় লোকসভার মেম্বারদের দ্বারাই। প্রাইম মিনিস্টার হবে, দেখো এবার এখানে কিন্তু মাথায় রাখবে যে এখানে কিন্তু প্রাইম মিনিস্টার হতে পারে, এমন না যে প্রাইম মিনিস্টার হতে পারে না, কারণ প্রাইম মিনিস্টার কিন্তু অফিসে থাকছে প্লেজার অফ দ্য প্রেসিডেন্টের মতেই। এবং এখানে মাথায় রাখবে কিন্তু গভর্নরও হতে পারে, গভর্নরও হতে পারে, তার কারণ কি গভর্নরও কিন্তু অফিসে থাকছে প্লেজার অফ দ্য প্রেসিডেন্টে। দেখো সাধারণত আমরা দেখেছি প্রাইম মিনিস্টার কখন রিমুভ হয়, যখন তার লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা থাকে না তখন তাকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু সেটাও কিন্তু যেহেতু সেরকম ভাবে সরানোর কোনো পদ্ধতি নেই, তাহলে এটাও কিন্তু এই প্রাইম মিনিস্টারের যে রিমুভাল সেটাও কিন্তু হচ্ছে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইচ্ছে মতো। কিন্তু সেইভাবে তো ইচ্ছে না যে যা খুশি তাই তো করতে পারে না। যখন প্রাইম মিনিস্টারের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না কোথায়, লোকসভাতে, তখন কিন্তু তাকে রাষ্ট্রপতি সরিয়ে দেবে, রিমুভ করে দেবে। এবং গভর্নরের তোমরা জানোই যে গভর্নরের আমাদের যে কনস্টিটিউশন সেখানে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার কথাও লেখা নেই, আমাদের রিমুভাল প্রক্রিয়ার কথাও লেখা নেই, তাহলে এটাও কিন্তু হচ্ছে প্লেজার অফ প্রেসিডেন্ট। তাহলে দুটোই কিন্তু আমাদের প্রায় একই উত্তর হবে। যদি তোমরা এখানে দেখো তাহলে দেখতে পারবে যে গভর্নর অফ দ্য স্টেট, অ্যাটর্নি জেনারেল, যারা সিভিল সার্ভিসের পার্সোনাল রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার, এরা কিন্তু যতদিন রাষ্ট্রপতি চাইবে ততদিন কিন্তু অফিসে হোল্ড করে থাকবে। এর জন্য একটা ডক্ট্রিনও আমাদের সংবিধানে রয়েছে, এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্লেজার। তার মানে রাষ্ট্রপতি কিছু ক্ষেত্রে রাজ্যপাল তাদের ইচ্ছে মতো কিন্তু বার করে দিতে পারে এই কনস্টিটিউশনাল পোস্টগুলোতে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি এবারে, এর মধ্যে কারা ইলেকটোরাল কলেজ, দেখো আজকে রাষ্ট্রপতির যে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনের জন্য যারা রাষ্ট্রপতির ইলেকশনে অংশগ্রহণ করে সেটাকে বলা হয় ইলেকটোরাল কলেজ। কি বলা হয়? ইলেকটোরাল কলেজ। তাহলে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজে কারা কারা অংশগ্রহণ করছে। তাহলে মাথায় রাখবে যে রাষ্ট্রপতির ইলেকশনে একমাত্র অংশগ্রহণ করে যারা ইলেক্টেড মেম্বার, মানে যারা নির্বাচিত মেম্বার। তাহলে তোমরা দেখো নির্বাচিত মেম্বার পার্লামেন্টের অংশগ্রহণ করছে, তার মানে লোকসভা এবং রাজ্যসভার যারা নির্বাচিত মেম্বার রয়েছে তারা অংশগ্রহণ করছে। নেক্সট দেখো নির্বাচিত মেম্বার বিধানসভা যারা নির্বাচিত মেম্বার রয়েছে তারা অংশগ্রহণ করছে। এবং তোমরা যদি এখানে দেখো তাহলে দেখতে পারবে যে ইউনিয়ন টেরিটরি, কিন্তু সবকটা ইউনিয়ন টেরিটরি না, দিল্লি এবং পন্ডিচেরির বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার তারা অংশগ্রহণ করছে। তাহলে এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা কমন ফ্যাক্টর রয়েছে। কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টর হচ্ছে নির্বাচিত মেম্বার। তার মানে যারা নমিনেটেড সদস্য তারা কিন্তু অংশগ্রহণ করছে না। এবং বিধান পরিষদ, যেই রাজ্যে বিধান পরিষদ রয়েছে, বিধান পরিষদের ইলেক্টেড মেম্বারও অংশগ্রহণ করছে না, নমিনেটেড মেম্বারও কিন্তু অংশগ্রহণ করছে না। তাহলে আমার এখানে উত্তর কি হবে? আমার এখানে উত্তর হবে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইচ স্টেট, ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা। তাহলে উত্তর হবে আমার কে করছে না, তাহলে বিধান পরিষদের নির্বাচিত মেম্বারও করছে না বা মনোনীত মেম্বারও কিন্তু করছে না। চলে আসছি আমরা এবারে নেক্সট কি বলা হচ্ছে, এর মধ্যে কোনটা সংসদীয় ব্যবস্থা, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট? কি বলছে? দ্য কাউন্সিল অফ মিনিস্টার
in a parliamentary type of government can remain in office till enjoy the support, তার মানে যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে তারা সংসদীয় ব্যবস্থাতে কতদিন অফিসে থাকতে পারে। তাহলে আমরা কিন্তু জানি যে এই যে সংসদীয় ব্যবস্থাতে সংখ্যাগরিষ্ঠতা, মেজরিটি খুব এসেনশিয়াল একটা জিনিস। এবং আমরা আর্টিকেল 75 এ কিন্তু এটাও দেখেছি যে কাউন্সিল অফ মিনিস্টাররা অফিস মানে দায়বদ্ধ কার কাছে, দায়বদ্ধ হচ্ছে কিন্তু লোকসভার কাছে। আজকে লোকসভায় যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে রাষ্ট্রপতি লোকসভাকে ডিসলভ করে দিলে সমস্ত মেম্বারকে কিন্তু রিজাইন করতে হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, আর্টিকেল 75 ক্লজ 3 তে কিন্তু বলা হচ্ছে প্রত্যেকটা মিনিস্টার কার কাছে দায়বদ্ধ, লোকসভার কাছে দায়বদ্ধ। তার মানে যতক্ষণ তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে লোকসভাতে ততক্ষণ কিন্তু সে তার যে পদ সেখানে থাকবে। তাহলে মাইনরিটি আমার একদমই হবে না, মেজরিটি আপার হাউস হবে না, তার কারণ রাজ্যসভার কাছে কিন্তু তারা দায়বদ্ধ না। মাইনরিটি অফ দ্য লোয়ার হাউস হবে না, লোয়ার হাউসের কাছেও তারা কিন্তু দায়বদ্ধ না। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে যতক্ষণ তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে লোকসভাতে ততদিন তারা কিন্তু তাদের যে পজিশন সেখানে কিন্তু থাকতে পারে। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে সুপ্রিম কোর্ট কবে গঠন করা হয়, ইনগ্রেট কবে করা হয়। তাহলে এখানে যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে যে সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু যবে সংবিধান গঠন করা হচ্ছে, সংবিধান গঠনের সাথে সাথেই কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট গঠন করা হচ্ছে। মাথায় রাখবে 1950 আমার উত্তর হবে। কিন্তু যদি প্রশ্নটা আমাকে একটু ঘুরিয়ে দেয়, প্রশ্নটা যদি আমাকে ঘুরিয়ে দেয় এবং ঘুরিয়ে ফর এক্সাম্পল ধরে নাও প্রশ্নটা দিল ফার্স্ট সিটিং কবে হচ্ছে, তাহলে মাথায় রাখবে ফার্স্ট সিটিং সুপ্রিম কোর্টের কিন্তু হচ্ছে আবার 28শে জানুয়ারি 1950। তাহলে এই দুটো জিনিসকে আমাকে কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে। চলে যাচ্ছি আমরা নেক্সট। আচ্ছা, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারে কারা কারা রয়েছে, আমরা যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে তাদের ভাগটা কি রয়েছে। তাহলে মাথায় রাখবে যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে তাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার মানে যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রী পদগুলো রয়েছে সেইগুলো কিন্তু ক্যাবিনেট মিনিস্টার এনজয় করে। কি মিনিস্টেরিয়াল ডিপার্টমেন্ট, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, এইগুলো কিন্তু তারা হোল্ড করে। মিনিস্ট্রি অফ স্টেট কি, আচ্ছা এরা একটুখানি কম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট গুলো হোল্ড করে, এরা একটা মন্ত্রিত্ব পদও পেতে পারে বা এদের সাথে বা এদেরকে হয়তো ক্যাবিনেট মিনিস্টারের সাথে অ্যাটাচ করে দেয়া হলো, যে ক্যাবিনেট মিনিস্টার তিনি ফিনান্স মিনিস্টার রয়েছেন, তার সাথে সাথে মিনিস্ট্রি অফ স্টেটকে তার সাথে দিয়ে দেওয়া হলো যাতে তিনি মিনিস্ট্রি ফিনান্স মিনিস্টারকে হেল্প করতে পারে, অ্যাসিস্ট করতে পারে। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট চার্জও পেতে পারে বা এদেরকে কিন্তু ক্যাবিনেটের সাথে অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। ডেপুটি মিনিস্টার মাথায় রাখবে এরা কিন্তু শুধুমাত্র হেল্প করবে, অ্যাসিস্ট করবে কাকে, ক্যাবিনেট মিনিস্টারদেরকে কিন্তু অ্যাসিস্ট করবে বা হেল্প করবে। আচ্ছা খেয়াল রাখবে ক্যাবিনেট মিটিং, এই যে ক্যাবিনেট যে মিটিং গুলো হয় এই ক্যাবিনেট মিটিং এ অবশ্যই ক্যাবিনেট মিনিস্টার তো আসবেই, এই মিনিস্ট্রি অফ স্টেটও আসতে পারে যদি তাদেরকে ইনভাইট করা হয়। কিন্তু মাথায় রাখবে ক্যাবিনেট মিটিং এ কিন্তু এই ডেপুটি মিনিস্টারসরা কিন্তু কোনোদিনই আসবে না। ওকে, তাহলে আমার এখানে উত্তর কি হবে, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্ট্রি অফ স্টেট, ডেপুটি মিনিস্টার। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। আমাদের 8 নম্বর প্রশ্ন, আর্টিকেল 21 খুব ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু আর্টিকেলস রয়েছে, সেখানে আর্টিকেল 21 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আর্টিকেল 21 কি বলেছে, বাক স্বাধীনতার অধিকার, একদমই না, তার কারণ বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 19 এ। আচ্ছা, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, হ্যাঁ আর্টিকেল 21 জীবনের অধিকার এবং স্বাধীনতার অধিকারের কিন্তু আমাদের কথা বলে। রাইট টু ইকুয়ালিটি তোমরা জানো আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 আমাদের সমতার অধিকারের কথা বলা রয়েছে। এবং রাইট টু প্রপার্টি সেটি কিন্তু আগে আমাদের মৌলিক অধিকার ছিল আর্টিকেল 31 এ, কিন্তু পরবর্তীকালে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এ এটা কিন্তু কি করা হলো, এটা কিন্তু লিগ্যাল রাইট হিসেবে পরিণত হলো। কত আর্টিকেলে, আর্টিকেল 300A। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে এবং মাথায় রাখবে যে সুপ্রিম কোর্ট বারবারই আর্টিকেল 21 কে কেন্দ্র করে কিন্তু এটি বলেছে যে পার্লামেন্ট বা রাজ্যের আইনসভা এমন কোনো আইন পাশ করতে পারবে না যেটা মানুষের জীবন বা মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা সেটা কিন্তু কেড়ে নিতে পারে। তো তারই পরিপ্রেক্ষিতে
অনেক রাইটস এই আর্টিকেল 21-এ অ্যাড হয়েছে, যেখানে তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ এই যে গোপনীয়তার অধিকার। আমি আমার বাড়িতে কি দেখছি, কি পড়ছি, কি খাচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার, রাজ্য হস্তক্ষেপ করতে পারে না। তো এরকম কিছু রাইটস গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু এই বিভিন্ন কেসে, বিশেষ করে মেনকা গান্ধী কেসে সুপ্রিম কোর্ট অ্যাড করেছে যে আর্টিকেল 21-এ এই যে রাইট গুলো দেখছো, এই রাইট গুলো কিন্তু কেড়ে নেওয়া যাবে না। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট। আমরা এই প্রশ্নটা অলরেডি করে নিয়েছি, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার অধিকার। তাহলে বাক স্বাধীনতার অধিকারের কথা আমাদের কিন্তু বলা রয়েছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ তে, বাক স্বাধীনতার অধিকার, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। কিন্তু মাথায় রাখবে এই বাক স্বাধীনতার অধিকার কিন্তু অ্যাবসলিউট না। পার্লামেন্ট এতে কিন্তু আইন বানিয়ে রেস্ট্রিকশন বসিয়ে রেখেছে। যেরকম দেখো, আজকে আমার বাক স্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু আমি কি বলতে পারি যে ওসামা বিন লাদেন খুবই ভালো লোক, তাকে দিয়ে একটা সভা করলাম? এরকম করা যাবে না। তার কারণ আমরা এমন কিছু বলতে বা লিখতে পারি না যেটা ভারতের সার্বভৌমত্ব, একতা বা ঐক্যতার বিরুদ্ধে। আমরা এমন কিছু বলতে পারি না বা লিখতে পারি না যেখানে ভারতের সাথে অন্য দেশের সম্পর্ক খারাপ হোক। আমরা এমন কিছু লিখতে বলতে পারি না যেখানে ভারতের যে নৈতিকতা রয়েছে তাতে আঘাত পৌঁছক, বা যে একটা শৃঙ্খলা রয়েছে, জনশৃঙ্খলা রয়েছে, সেটা ব্রেক হোক। তো এরকম কিন্তু কিছু কিছু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে, সেটি পার্লামেন্ট বসিয়েছে। আর্টিকেল 21 আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করলাম, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 25 তোমাদের সাথে ডিসকাস করলাম, রাইট টু রিলিজিয়ন, ধর্মের অধিকার। এবং এটাই তোমরা বলতে পারো যে আমাদের দেশকে একটা ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজমের কিন্তু একটা দেশ করছে। এবং আর্টিকেল 14 সেটা হচ্ছে আমাদের সমতার অধিকার বা আইনের শাসনও কিন্তু এটিকে বলা যেতে পারে, রুল অফ ল। তাহলে উত্তর হচ্ছে আমার আর্টিকেল 19। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন। এই যে, এবং মাথায় রাখবে এই আর্টিকেল 19-এও সুপ্রিম কোর্ট এই ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন মানে কি তারও কিন্তু সংজ্ঞা দিয়ে দিয়েছে। যেরকম দেখো, এই যে ফ্রিডম অফ প্রেস বা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, ফোন কল কারো ট্যাপ করা যাবে না, হ্যাঁ, বন্ধের মানে যে স্ট্রাইকের এগেনস্টে ফ্রিডম, এই যে আমাদের সাইলেন্স থাকা, এইগুলো কিন্তু সব ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ছে, ইনক্লুডিং আরটিআই, রাইট টু ইনফরমেশনও কিন্তু এর মধ্যে পড়ছে। চলে যাচ্ছি আমরা নেক্সট কি বলা হচ্ছে 51, আর্টিকেল 51। তাহলে 51 আমরা জানি ডিপিএসপি প্রিন্সিপাল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করা হচ্ছে। সেখানে ডিপিএসপি প্রিন্সিপাল কিসের ব্যাপারে কথা বলছে? আচ্ছা, আমি বাকি আর্টিকেল গুলো বলি। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এটাও কিন্তু একটা গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ে। আর্টিকেল 40-তে এর কথা কিন্তু উল্লেখ রয়েছে। এবং তোমরা জানো যে আমরা 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই পঞ্চায়েতি ব্যবস্থাকে কিন্তু সংবিধানে অ্যাড করেছি, পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইউনিফর্ম সিভিল কোড, মাথায় রাখবে এটাও কিন্তু একটা ডিপিএসপি প্রিন্সিপালের মধ্যে পড়ছে। মানে সমস্ত ভিন্ন যারা আমাদের যে ডাইভার্সিটিটা রয়েছে, রিলিজিয়ানের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, রিজিয়নের ক্ষেত্রে, যেহেতু ডাইভার্সিটি রয়েছে, তো আমাদের রিলিজিয়নের ক্ষেত্রে কি হয়, বিয়ে, ডাইভোর্স, প্রপার্টি, মুসলিমদের জন্য রয়েছে কিন্তু মুসলিম পার্সোনাল ল, হিন্দুদের জন্য আমাদের রয়েছে হিন্দু পার্সোনাল ল, সেটা খ্রিস্টানদের জন্যও কিন্তু প্রযোজ্য রয়েছে। তো এবার সবাইকে একই আইন আনতে হবে, মানে একটাই কনস্টিটিউশন, কারণ ধর্মের জন্য কোনো পার্সোনাল ল থাকবে না। মাথায় রাখবে এটি কিন্তু ইতিমধ্যে গোয়া এবং রিসেন্টলি উত্তরাখণ্ডে কিন্তু লাগু করা হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড। ফ্রিডম অফ রিলিজিয়ন অলরেডি তোমাদের বললাম, আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 কিন্তু আমাদের ফ্রিডম অফ রিলিজিয়ন নিয়ে আলোচনা করা রয়েছে। তাহলে আমার কোনটা হবে? এখানে হবে ভারত একটি শান্তিপূর্ণ দেশ, তারা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা কিন্তু সবসময় প্রচার করে বা সেটিকে রক্ষা করতে চায়। নেক্সট চলে আসছি আমি, যে আমাদের কোন আর্টিকেলে বলা রয়েছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, মাইনরিটির যে ইন্টারেস্ট রয়েছে সেটিকে আমাকে বাঁচাতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে। এবার এখানে যদি তোমরা একটু ফলো করো তাহলে দেখতে পারবে এই যে দুটো প্রভিশন দেখছো, দুটো প্রভিশনই কিন্তু মাইনরিটি রাইটস নিয়ে। এটাকে আমরা বলতে পারি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট ফর মাইনরিটিস, যেখানে আর্টিকেল 29-এ বলা হচ্ছে সকল মাইনরিটি যাদের ভিন্ন ভাষা,
ভিন্ন সংস্কৃতি, ভিন্ন লেখনী, তারা কিন্তু তাদের যে কালচার রয়েছে সেটিকে সংরক্ষণ করতে পারে। এবং আর্টিকেল 30-এ বলা রয়েছে মাইনরিটি, কিন্তু এখানে শুধুমাত্র দু ধরনের মাইনরিটির কথা বলা হচ্ছে। সেটা কি? একটা হচ্ছে ধর্ম, রিলিজিয়াস মাইনরিটি, এবং আরেকটা ভাষাভিত্তিক মানে লিঙ্গুইস্টিক মাইনরিটি। তারা তাদের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সেটা নিজের মতো করে পরিচালনা করতে পারে। তাহলে এখানে আমাকে কিন্তু এডুকেশনাল রাইটের কথা বলেনি, আমাকে শুধু বলেছে প্রোটেকশন মাইনরিটির ইন্টারেস্ট। তাহলে আমার কিন্তু হবে আর্টিকেল 29। খুব ভালো একটা প্রশ্ন। এখানে অনেক জরুরি কনফিউশন হবে যে স্যার প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি তো আর্টিকেল 29-এও রয়েছে, 30-ও রয়েছে, কিন্তু এখানে কিন্তু মাথায় রাখবে আর্টিকেল 29 এবং 30 একসাথেই কিন্তু এই রাইটটা রয়েছে। নেক্সট আমি চলে যাচ্ছি এবারে। ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে গৃহীত হয়েছে, অ্যাডপ্টেড। আমাকে কিন্তু কেম ইনটু ফোর্স বলেনি, কেম ইনটু ফোর্স বললে আমার উত্তর অন্য হতো। তাহলে কবে গৃহীত হয়েছে সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, যে আমরা অনেক ডেট কিন্তু এইখানে মাথায় রাখতে পারি। তোমরা যখন পিডিএফটা পেয়ে যাবে তখন এইগুলো দেখতে পারবে। যেরকম তোমরা দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন প্রথমবার মিট করে ডিসেম্বর 9 তারিখ 1946, সেই সময় ডক্টর সচিদানন্দ সিনহা ইনি কিন্তু আমাদের অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন গণপরিষদের, হ্যাঁ, টেম্পোরারি প্রেসিডেন্ট। পরবর্তীকালে তার দুদিন পরেই দেখো 11ই ডিসেম্বর 1946 রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড হয় আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে। আবার দেখো তার দুদিন পরেই তোমরা দেখতে পারবে 13ই ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন, মানে যেটাকে আমরা এখন প্রিয়াম্বল বলি, এই অবজেক্টিভ রেজলিউশন কিন্তু পেশ করা হয় জওহরলাল নেহরুর দ্বারা। কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। এবার আমাকে প্রশ্ন চেয়েছে অ্যাডপ্ট কবে করা হয়, তাহলে মাথায় রাখবে এখানে দুটো ডেট। প্রথম ডেটটা হচ্ছে আমি এখানে চলে আসি। প্রথম ডেটটা হচ্ছে 26শে নভেম্বর 1949, তাহলে এটা বলতে পারো অ্যাডপ্টেড বা এনাক্টেড ডেট। দ্বিতীয়টা হচ্ছে 26 জানুয়ারি 1950, এটা যেই দিনকে আমাদের সংবিধান আসে, সংবিধানকে অ্যাড করা হচ্ছে, কেম ইনটু ফোর্স বা ইমপ্লিমেন্টেড। ঠিক আছে, তাহলে আমার উত্তর যেহেতু অ্যাডপ্টেড হচ্ছে কিনা আমার 26শে নভেম্বর 1949। চলে আসছি আমরা এবারে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেব। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, এর মধ্যে কোনটা আমাদের মৌলিক অধিকার না? এর মধ্যে কোনটা মৌলিক অধিকার না? তাহলে অবশ্যই সমতার অধিকার আমাদের মৌলিক অধিকার, ফ্রিডম আমাদের মৌলিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 এবং 24, এটাও কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কোনটা পড়ছে না খুব ইজিলি আইডেন্টিফাইড, সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, যে প্রপার্টির অধিকার। এটা তোমাদের আগেই বললাম যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই যে প্রপার্টির অধিকার, যেটা আগে ছিল আর্টিকেল 31-এ, সেটা কিন্তু এখন লিগ্যাল রাইট হিসেবে পরিণত হয়েছে আন্ডার আর্টিকেল 300A। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে যে রাষ্ট্রপতি কোন আর্টিকেলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, প্রেসিডেন্ট রুল রাজ্যে জারি করতে পারে? খুব ভালো একটা প্রশ্ন, এবং এইখানে আশা করি যে সমস্ত আর্টিকেল গুলো আমাদের হয়ে যাবে। তাহলে খেয়াল রাখবে আর্টিকেল গুলো খুব ভালো করে। আর্টিকেল 365, দেখো এটা সেইভাবে এমার্জেন্সিতে পড়ে না, কিন্তু একটা ইম্পর্টেন্স এর কিন্তু রয়েছে। হ্যাঁ, ইম্পর্টেন্সটা কি রয়েছে? এই যে আর্টিকেল 365 রয়েছে, মাথায় রাখবে এটি প্রেসিডেন্ট যদি মনে করে যে কোনো রাজ্য সরকার সেন্টারের কথা মানছে না, সেন্টারের ডাইরেকশন মানছে না, তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যে প্রেসিডেন্ট রুল লাগু করতে পারে। আর্টিকেল 360 হচ্ছে আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি। মাথায় রাখবে এখনো অব্দি একবারও আমাদের দেশে অর্থনৈতিক সংকটের মতো পরিস্থিতি আসেনি। ঠিক আছে, অর্থনৈতিক সংকটের পরিস্থিতি খেয়াল রাখবে দু ধরনের জন্য আসতে পারে। যদি ক্রেডিট অফ ইন্ডিয়া মানে ভারতের কাছে পয়সা যাচ্ছে, ডেবিট হচ্ছে, কিন্তু ক্রেডিট আর সেমন ভাবে হচ্ছে না, বা যদি দেশে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি থাকে,
এখনো অব্দি একবারও কিন্তু লাগু করা হয়নি। একবার পরিস্থিতি এসেছিল 1991-এ, যখন আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়। সেই সময় মনমোহন সিং ইংল্যান্ডে গোল্ড বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসে। আচ্ছা, আর্টিকেল 352 এটি হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, মাথায় রাখবে। ন্যাশনাল এমার্জেন্সি এখনো অব্দি কিন্তু 3বার লাগু করা হয়েছে। 3বার লাগু করা হয়েছে। কি কি 3বার লাগু করা হয়েছে একবার দেখিয়ে দিই সেটাও। 1962-তে যখন ইন্ডো চাইনা ওয়ার হয়েছিল লাগু করা হয়েছে। 1971-এ যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় বাংলাদেশকে নিয়ে, এবং 1975-এ। আচ্ছা, 1975টা একটু বিশেষ করে খেয়াল রাখবে, তার কারণ এটা কিন্তু কোনো দেশ আমাদেরকে অ্যাটাক করেনি বা যুদ্ধের কারণে হয়নি। এটা কিন্তু হয়েছে ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে। ঠিক আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কি একটা পড়ে আছে, আর্টিকেল 356। তাহলে আর্টিকেল 356 হচ্ছে আমাদের প্রেসিডেন্ট রুল, যে রাষ্ট্রপতি কিন্তু এই প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে পারে। এটা যদি আরেকটু ভালো করে দিত, যেখানে বলতো যে রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারে যদি স্টেট সেন্টারের ডাইরেকশন না মানে, কিন্তু সেরকম ভাবে লেখা নেই। তো রাষ্ট্রপতি শাসন কিন্তু আর্টিকেল 356-এ লাগু করা হয়। আচ্ছা, লাগু করা হবে, যে একটা খুব বড় ফরক আর্টিকেল 356-এ আর্টিকেল 365-এ, সেটা হচ্ছে আর্টিকেল 356 রাষ্ট্রপতি কিন্তু এমনি এমনি লাগু করতে পারবে না। গভর্নরের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি আর্টিকেল 356-কে রাজ্যে লাগু করবে। এবং মাথায় রাখবে, যে কোনো এমার্জেন্সি হোক না কেন, সেটা কিন্তু আন্ডার দ্য স্কুটিনি অফ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা কিন্তু তার রিভিউ করে দেখতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমার আর্টিকেল 356। নেক্সট আমি চলে আসছি রুল অফ ল। এই যে রুল অফ ল, আগেই তোমাদের একটা আমি দেখালাম রুল অফ ল এর কনসেপ্টটা। তো এই রুল অফ ল এর কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি, তাহলে মাথায় রাখবে এটা কিন্তু আমাদের আর্টিকেল 14-এ রয়েছে অলরেডি। আমাদের আর্টিকেল 14-এ তোমরা দুখানা কনসেপ্ট তোমরা জানোই হয়তো, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ আই অফ ল। এই দুটোকে মিলিয়ে রুল অফ ল তৈরি করা হয়েছে। এই রুল অফ ল এর প্রবক্তা হচ্ছে, মাথায় রাখবে, এভি ডাইসি বলে একজন ব্রিটিশ কনস্টিটিউশনালিস্ট। ঠিক আছে, তাহলে এটা নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ হচ্ছে, যদি আমার প্রশ্নটা আসতো ইকুয়ালিটি বিফোর দ্য ল কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে ইকুয়ালিটি বিফোর দ্য ল আমরা ইউকে থেকে নিয়েছি। কিন্তু যদি প্রশ্ন আসতো ইকুয়াল প্রোটেকশন ইন দ্য আই অফ ল, এটা কিন্তু আমরা আবার ইউএসএ থেকে নিয়েছি। এই দুটোকে মিলিয়ে বলা হচ্ছে কি, বলা হচ্ছে আইনের শাসন, রুল অফ ল। আবার রুল অফ ল এর যে কনসেপ্টটা, সেটা কিন্তু আবার ইংল্যান্ড থেকে, ইউকে থেকে নেওয়া, তার কারণ এভি ডাইসির কিন্তু এটা কনসেপ্ট। চলে যাচ্ছি আমরা নেক্সট, রাজ্য। রাজ্যের ডেফিনেশনের মধ্যে কে কে পড়ে, বা রাজ্যের ডেফিনেশনের মধ্যে কারা কারা আসে? খুব ভালো একটা প্রশ্ন। আগে আমি বাকিগুলোর উত্তর দিয়ে দিই। মাথায় রাখবে আর্টিকেল 10, এই আর্টিকেল 10টা কিন্তু নাগরিকত্ব নিয়ে, সিটিজেনশিপ। আর্টিকেল 40 অনেকবার তোমাদের বলেছি, রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 16, সরকারি চাকরির পরীক্ষার বসার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেয়া হবে, ইকুয়াল অপরচুনিটি ইন টার্মস অফ পাবলিক এমপ্লয়মেন্ট। আচ্ছা, এবার চলে আসছি আমি, বুঝতেই পারছো, তাহলে আমার উত্তর কিন্তু হবে এখানে আর্টিকেল 12। কিন্তু আর্টিকেল 12টা একটুখানি আমাকে বিস্তারিতভাবে দেখতে হবে। তাহলে আর্টিকেল 12-র মধ্যে কারা কারা পড়ছে, রাজ্যের সংজ্ঞার মধ্যে কারা কারা পড়ছে? তাহলে পড়ছে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কেন্দ্র সরকারের। আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা মানে আমরা পার্লামেন্ট ধরতে পারি, রাষ্ট্রপতি ধরতে পারি। আচ্ছা, পড়ছে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা রাজ্যের, তার মানে রাজ্যের আমরা স্টেট লেজিসলেচার ধরতে পারি, বিধানসভা, বিধান পরিষদ, এবং এক্সিকিউটিভ বলতে আমরা গভর্নর ধরতে পারি। আচ্ছা, লোকাল অথরিটি যেরকম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট বোর্ড, এরাও কিন্তু রাজ্যের ডেফিনেশনের মধ্যে পড়ছে। আচ্ছা, এইটা একটু ভালো করে খেয়াল রাখো। আদার অথরিটি যেরকম সেটা গভর্নমেন্টাল অথরিটি হতে পারে, মানে পুরোপুরি সরকারি সংস্থা হতে পারে, স্ট্যাটিউটরি বডি হতে পারে, মানে পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা গঠন হতে পারে,
বা আধা বেসরকারি হতে পারে, নন স্ট্যাটিউটরি অথরিটি হতে পারে, যেরকম এলআইসি, ওএনজিসি, সেল, রেল, এইগুলো কিন্তু হচ্ছে আধা বেসরকারি। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু রাজ্যের ডেফিনেশন। তাহলে কোনটা পড়ছে না, তাহলে মাথায় রাখবে এখানে কিন্তু জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা পড়ছে না। কেন পড়ছে না? তার কারণ আজকে যদি রাজ্যের বিরুদ্ধে আমি মামলা করি এবং মামলাতে যদি জুডিশিয়ারি তার অংশ হয়, তাহলে কে বিচার করবে? তো এই জন্য কিন্তু জুডিশিয়ারি এখানে পড়ছে না। তাহলে উত্তর আমার কি হবে? আর্টিকেল 12। চলে যাচ্ছি নেক্সট, ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক রাষ্ট্রর কথা কোথায় বলা রয়েছে? এবার দেখো, একটা সবসময় কথা আসে যে স্যার ফান্ডামেন্টাল রাইট তো কল্যাণ করছে না। দেখো, ফান্ডামেন্টাল রাইট অবশ্যই কল্যাণ করছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট তার সাথে সাথে একটা পুলিশ স্টেটেরও গঠন করছে, যে যদি একজন রাজ্য হোক না কেন, কোনো ব্যক্তি হোক না কেন, কারোর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে, তাহলে আইন কিন্তু তাকে সাজা দেবে। যেরকম হয়তো দেখো, অ্যালকোহল খাওয়াটা হয়তো আমাদের রাজ্যে ক্রাইম না, কিন্তু সেটা খেয়ে গাড়ি চালানো ক্রাইম, তার কারণ তুমি অন্যের রাইট টু লাইফ এবং লিবার্টিতে হস্তক্ষেপ করছো, তার মানে একটা পুলিশ স্টেটের ক্রিয়েট করছে। কিন্তু দেখো, ডিপিএসপি তে যে প্রিন্সিপালস গুলোর বা নীতিগুলোর কথা বলা রয়েছে, সেই নীতিগুলো যদি রাজ্য লাগু করে, তাহলে কিন্তু একটা কল্যাণমূলক রাজ্যের সৃষ্টি হতে পারে। যেরকম আমরা দেখছি গুজরাটে ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এবং ড্রাগস ব্যান করা হয়েছে, বা আমরা গোয়াতে দেখেছি যে ইউনিফর্ম সিভিল কোড এস্টাবলিশ করা হয়েছে। আমরা দেখেছি 6 থেকে 14 বছরের বাচ্চার যে শিক্ষার অধিকার, তাতে আইন বানানো হয়েছে, রাইট টু এডুকেশন। আমরা যেরকম দেখেছি যে পঞ্চায়েতি ব্যবস্থা আমাদের সংবিধানে অ্যাড করা হয়। তাহলে এরকম এই যে ডিপিএসপি প্রিন্সিপাল গুলোকে যদি বাস্তবায়িত করা হয়, তাহলে কিন্তু একটা কল্যাণমূলক রাষ্ট্রের সূচনা হতে পারে। তাহলে দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ রিলেটেড টু ডিপিএসপি। চলে যাচ্ছে এই যে, এবং মাথায় রাখবে 3 ধরনের কিন্তু প্রিন্সিপাল রয়েছে আমাদের সমাজতান্ত্রিক, গান্ধিয়ান আদর্শে, এবং তার সাথে সাথে কিন্তু লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। তার আর্টিকেল গুলো এই পড়ছে, আর্টিকেল গুলো কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে। নেক্সট, এর মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডির মধ্যে পড়ে না? হুইচ অফ দ্য ফলোইং বডি ইজ নট মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সোজা ভাষায় বলতে গেলে কনস্টিটিউশনাল বডিজে কার উল্লেখ নেই? তাহলে দেখো, ফিনান্স কমিশনের উল্লেখ কিন্তু রয়েছে, হ্যাঁ, 280-তে ফিনান্স কমিশনের উল্লেখ রয়েছে। ইলেকশন কমিশনের কিন্তু আমাদের উল্লেখ রয়েছে, আমাদের কনস্টিটিউশনে কিন্তু ইলেকশন কমিশনের উল্লেখ রয়েছে, আর্টিকেল 325। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসির উল্লেখ রয়েছে। এই প্ল্যানিং কমিশন মাথায় রাখবে, এটা কিন্তু একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল সেই সময়। পরবর্তীকালে আমরা জানি 2015 সালে কিন্তু এটা রিপ্লেস হয়েছে কার দ্বারা? নীতি আয়োগের দ্বারা। এবং নীতি আয়োগও কিন্তু একটা গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক, যার অবশ্যই চেয়ারম্যান হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, এবং 28 রাজ্যের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নররাও কিন্তু এর অংশ। এদেরও কাজ কি? এদেরও কাজ হচ্ছে ভারতের অর্থনৈতিক সামাজিক বিকাশের জন্য গভর্নমেন্টকে একটা রেকমেন্ডেশন দেওয়া, সমস্ত যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে। তাহলে এই প্ল্যানিং কমিটি যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের নন কনস্টিটিউশনাল বডিজ, কোনো আর্টিকেলে কিন্তু তার কথা উল্লেখ করা নেই। ওকে, চলে আসছি আমরা নেক্সট, ইলেকশন কমিশনেরও কথা কিন্তু উল্লেখ রয়েছে, আর্টিকেল 324 দেখতে পারো, 225ও কিন্তু দেখতে পারো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, ফার্স্ট স্পিকার অফ লোকসভাকে খুব সোজা মাথায় রাখবে, জিবি মাভলাঙ্কার। এই যে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু মাথায় রাখবে পার্মানেন্ট প্রেসিডেন্ট। আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছে, তার কিন্তু পার্মানেন্ট প্রেসিডেন্ট। আচ্ছা, জিবি মাভলাঙ্কার অনেক অর্থেই কিন্তু মাথায় রাখবে, এই নামটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণটা আমি তোমাদেরকে বলি, যে জিবি মাভলাঙ্কার তিনি হচ্ছেন প্রথম স্পিকার লোকসভার। তাকে পপুলারলি দাদা সাহেব বলে ডাকা হতো। এবং আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমরা জানো, তারা কিন্তু কনস্টিটিউশন বানানোর কাজ করত, তার সাথে সাথে তারা কিন্তু আইন বানানোরও কাজ করত। তো যখন কনস্টিটিউশন আইন বানানোর কাজ করতো, সেটাকে চেয়ার করতেন, সেটাকে সামলাতেন হচ্ছে জিবি মাভলাঙ্কার, ঠিক আছে। তার সাথে সাথে তিনি কিন্তু বোম্বে লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও স্পিকার ছিলেন, তিনি প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির, এবং তার সাথে সাথে লোকসভা যখন কনস্টিটিউট হয়, তখন কিন্তু তিনি সেই যে লোকসভা ছিল, সেই লোকসভার কিন্তু প্রথম স্পিকার হিসেবে কিন্তু তাকেই দায়িত্ব দেওয়া হয়। তাহলে উত্তর হচ্ছে আমার জিবি মাভলাঙ্কার। এরা রাধাকৃষ্ণন এবং ভিভি গিরি, তোমরা বুঝতেই পারছো, প্রথম স্পিকারের মধ্যে কিন্তু না, সেটা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রূপে কিন্তু পড়ে। চলে আসছি নেক্সট। নেক্সট আমাকে বলছে কোন ভাষা, হুইচ কমিটি
রেকমেন্ড করে ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন দ্য কনস্টিটিউশন, মানে ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনে ইউজ করা হবে। এটা কোন কমিটি আমাদেরকে বলে যে হুইচ কমিটি ওয়াজ রেসপন্সিবল ফর রেকমেন্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন দ্য কনস্টিটিউশন। কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে? তাহলে মাথায় রাখবে যে হিন্দি কিন্তু আমাদের অফিসিয়াল ছিল, কিন্তু পরবর্তীকালে সাউথার্ন স্টেটের সাথে বুঝতেই পারছো কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা ডিবেট হয় এবং ইংলিশ কেও কিন্তু ধার্য করা হয় যে ইউনিয়নের বা পার্লামেন্টের অফিসিয়াল বা সরি কনস্টিটিউশনের কিন্তু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। এই জন্য তোমরা দেখবে যে আমাদের কনস্টিটিউশন ইংলিশেও লেখা হয়েছে, আবার তার সাথে সাথে কিন্তু হিন্দিতেও লেখা হয়েছে। তাহলে বলেছে আমাদের কে করে, তাহলে মাথায় রাখবে এটির উত্তর হবে কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন। এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন রয়েছে, এটা একটা ভারতীয় কমিশন, রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এটার অ্যাপয়েন্ট করা হয়, যেটি এটা নির্ধারণ করে আর্টিকেল 344 এ যে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে ইন কেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন হুইচ ওয়াজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট, তারাই কিন্তু এটা নির্ধারণ করে। তাহলে উত্তর আমার হচ্ছে এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিটি। নেক্সট আমরা চলে আসছি 22। আচ্ছা, এই যে রিটের আইডিয়া, রিট খুব ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু এটা জানি যে আর্টিকেল 32 তে আমাদের রিট রয়েছে, সুপ্রিম কোর্ট লাগু করতে পারে। আর্টিকেল 226 হাইকোর্ট লাগু করতে পারে। রিট আমরা জানি 5 রকমের হয়: হেবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, সোশিওরারি, প্রহিবিশন, কিউরন্টো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পারলে প্রত্যেকটা রিটের যে ইংলিশ অর্থগুলো রয়েছে সেইগুলো কিন্তু পড়ার চেষ্টা করো। হ্যাঁ, হেবিয়াস কর্পাস টু হ্যাভ আ বডি, ম্যান্ডেমাস উই কমান্ড, কিউরন্টো আন্ডার হোয়াট অথরিটি, এইগুলো কিন্তু একটু পড়ার চেষ্টা করো। অনেক সময় দিয়ে দেয় যে ল্যাটিন অর্থগুলো কি, যখন তোমরা রিভিশন দেবে তখন কিন্তু এটাকে চেষ্টা করবে পড়া। এবার আমি তোমাদের বলি সেটা হচ্ছে যে রিট, এই রিটটা কেন লাগু করা হয়। আজকে যদি আমাদের মৌলিক অধিকার কেউ খর্ব করে তাহলে আমরা কার কাছে যাব? জুডিশিয়ারির কাছে যাব। জুডিশিয়ারি হচ্ছে গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো জুডিশিয়ারি কিন্তু এই রিটটিকে লাগু করবে, ঠিক আছে? তো এই যে রিট, এটা কিন্তু ইউকে থেকে, ব্রিটেন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়। সেখানে এটি বলা হতো প্রেরোগেটিভ রিট নামে কিন্তু সেটি সেই সময় পরিচিত ছিল। তাহলে এটিও কিন্তু আমরা ব্রিটেন কনস্টিটিউশন থেকে নিচ্ছি। নেক্সট, আচ্ছা, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রক্রিয়া খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছে, সেটা কোথায় শুরু হয়? তাহলে মাথায় রাখবে রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতি আইদার হাউস অফ পার্লামেন্টে শুরু হতে পারে। তার মানে আমাদের যদি প্রশ্ন আসে যে লোকসভা রাজ্যসভার কোন কোন ক্ষেত্রে সমান ক্ষমতা, তাহলে মাথায় রাখবে রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রেও সমান ক্ষমতা। প্রথমে তোমাদেরকে আমি জাস্ট একটা কথা বলে দিই, সেটি হচ্ছে রাষ্ট্রপতির ইলেকশনে অংশগ্রহণ কারা কারা করে। তাহলে মাথায় রাখবে অংশগ্রহণ করে শুধুমাত্র পার্লামেন্টের সদস্যরা, এবং এখানে পার্লামেন্টের সদস্য বলতে আমি ইলেক্টেড মেম্বারও বোঝাচ্ছি, নমিনেটেড মেম্বারও কিন্তু বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইটা শুরু করতে গেলে মানে ইনিশিয়েট করতে গেলে মাথায় রাখবে 1/4 মেম্বারের সাপোর্ট লাগবে। কত? 1/4 মেম্বারের সাপোর্ট লাগবে। এবার এটা দেখো, তুমি লোকসভায়ও শুরু করতে পারো, রাজ্যসভায়ও শুরু করতে পারো, যা ইচ্ছে। মনে করো, জাস্ট ধরে নাও তর্কের খাতিরে যে এটা আমি লোকসভাতে শুরু করলাম, তাহলে শুরু করতে গেলে আমার 1/4 মেম্বারের সাপোর্ট লাগবে। আচ্ছা, যেই এটা লোকসভাতে পেশ হয়ে গেল তৎক্ষণাৎ রাষ্ট্রপতিকে একটা 14 দিনের নোটিশ পাঠানো হবে যে আপনার এগেনস্টে এরকম অপসারণের পদ্ধতি হয়েছে, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। এবার এটিকে লোকসভা থেকে পাস করতে হবে। দেখো, আগেরটা কিন্তু পেশ ছিল, এবারে পাস করতে হবে এটাকে কিন্তু স্পেশাল মেজরিটিতে বা 2/3 মেজরিটিতে। এটিকে পাস করতে হবে স্পেশাল মেজরিটিতে বা 2/3 মেজরিটিতে। এবার এটি যাবে আদার হাউস বলতে আমরা এখানে রাজ্যসভা লিখতে পারি, তার কারণ আমরা লোকসভায় পেশ এবং পাস করেছি, তাহলে আমি লিখে দিলাম রাজ্যসভা। রাজ্যসভা কি করবে? রাজ্যসভা করবে ইনভেস্টিগেট। কি করবে? ইনভেস্টিগেট। আচ্ছা, কি কারণে ইনভেস্টিগেট করবে? তাহলে মাথায় রাখবে রাষ্ট্রপতি শুধুমাত্র একটি কারণের জন্যই অপসারণ হতে পারেন, সেটা কি? ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন।
যদি তিনি কনস্টিটিউশনের অবমাননা করেন। ঠিক আছে, এবার এই যে ইনভেস্টিগেশনে কিন্তু রাষ্ট্রপতি প্রেজেন্ট থাকতে পারে, তার বক্তব্য পেশ করতে পারে। এবার 5 নম্বর, এটি যদি আদার হাউস পাশ করে দেয় স্পেশাল মেজরিটিতে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি অপসারণ হয়ে গেল, প্রেসিডেন্ট রিমুভড। তাহলে এত বড় কিন্তু একটা অপসারণের পদ্ধতি রয়েছে, এখনো অবধি কিন্তু কোনো রাষ্ট্রপতিকে আমরা রিমুভ করেনি বা রিমুভ করা হয়নি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অপসারণের পদ্ধতি, তাহলে আইদার হাউস অফ পার্লামেন্ট। নেক্সট চলে আসছি আমরা 24 নম্বর, তাহলে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটিং এজ 21 থেকে 18 করা হয়? খুব ভালো করে আমরা জানি 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের মিনি কনস্টিটিউশন বলা হয়, সমস্ত রকমের চেঞ্জ কিন্তু এখানেই করা হয়। এটা একটুখানি দেখে যেও, হ্যাঁ, যে মিনি কনস্টিটিউশনে কি কি চেঞ্জেস করা হয়েছে। আচ্ছা, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা কিন্তু জানি যে এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যা যা করা হয়েছিল 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, সেইগুলোকেই আবার পাল্টে দেওয়া হয়। ঠিক আছে, তো এটাও কিন্তু একটুখানি পারলে দেখে যেও। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এবং 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একদমই ঠিক, 21 যে বয়স ছিল সেটা কিন্তু 18 করা হয়। তার সাথে সাথে মাথায় রাখবে ইলেকশন কমিশনের কাজ, মানে ইলেকশন কমিশন কিন্তু 1989 অব্দি সিঙ্গেল মেম্বার বডি ছিল, কিন্তু যেহেতু ভোটিং এজ লোয়ার করা হয় তো তাদেরও কাজ বেড়ে যায়, তো সিঙ্গেল মেম্বার বডি থেকে এটা কিন্তু একটা 3 মেম্বার বডিতে পরিণত হয়। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা, অ্যামেন্ডমেন্টের প্রসেস, এই যে অ্যামেন্ডমেন্ট করার যে প্রক্রিয়া সেটা কোন আর্টিকেলে রয়েছে? তাহলে মাথায় রাখবে অ্যামেন্ডমেন্ট করার প্রক্রিয়া কিন্তু আমাদের রয়েছে আর্টিকেল 368 এ। খেয়াল রাখবে অ্যামেন্ডমেন্টের মূলত কিন্তু অ্যামেন্ডমেন্ট করা মানে সাধারণত অ্যামেন্ডমেন্টের আমরা 3টে প্রক্রিয়া জানি, 3 প্রসেস। প্রথম হচ্ছে আমাদের সিম্পল মেজরিটি। ঠিক আছে, সিম্পল মেজরিটি মানে 50% of the member present and voting। নেক্সট 2 নম্বর, স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে 50% of the total membership of the house plus 2/3 member present and voting। 3 নম্বর, যদি আমি যুক্তরাষ্ট্র কাঠামোতে কোনো পরিবর্তন করতে চাই তাহলে আমার স্পেশাল মেজরিটিও লাগবে, প্লাস হাফ অফ দ্য স্টেটের, মানে আমাদের যদি 28টা রাজ্য থাকে তাহলে বুঝতেই পারছো যে 14টা অন্তত রাজ্যের কিন্তু রায় লাগবে, হাফ অফ দ্য স্টেটের। স্টেট লেজিসলেচার থেকে এটিকে পাস করতে হবে সিম্পল মেজরিটিতে। ঠিক আছে, আচ্ছা এইখানেও দেখো ট্রিক রয়েছে, এই দুটো শুধুমাত্র কিন্তু পরে আর্টিকেল 368 এর আন্ডারে, এটা কিন্তু আন্ডার আর্টিকেল 368 পড়ে না, মানে সিম্পল মেজরিটিটা কিন্তু পড়ে না, শুধু এই দুটো কিন্তু পড়ে আন্ডার আর্টিকেল 368। স্পেশাল মেজরিটি এবং স্পেশাল মেজরিটিও লাগবে, এবং হাফ অফ দ্য স্টেটের আইনসভা থেকেও কিন্তু এটিকে পাস করতে হবে। হাফ অফ দ্য স্টেট মানে যদি সবকটা রাজ্য রাজি নাও হয়, যদি 50% রাজ্য রাজি হয় তাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এর কথা বলা রয়েছে আর্টিকেল 368 এ, আর্টিকেল 352 ন্যাশনাল ইমার্জেন্সি, আর্টিকেল 370 স্পেশাল প্রভিশন ফর জম্মু এন্ড কাশ্মীর, আর্টিকেল 371 স্পেশাল প্রভিশন ফর সাম স্টেটস। নেক্সট, অরিজিনাল জুরিসডিকশন। তোমরা হয়তো সুপ্রিম কোর্ট পড়ার সময় এই ক্ষমতাটা বারবার পেয়েছো বা হয়তো দেখেছো। তাহলে অরিজিনাল জুরিসডিকশন বলতে কি বোঝানো হয়? তাহলে মাথায় রাখবে অরিজিনাল জুরিসডিকশন মধ্যে মানে হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামো সম্পর্ক, ফেডারেল স্ট্রাকচার রিলেটেড কেসেস। কি রয়েছে সেটা? যদি আজকে কেন্দ্র সরকার এবং রাজ্যের মধ্যে যদি কোনো ডিসপিউট হয়, বা ফর এক্সাম্পল আজকে কিছু রাজ্যর সাথে যদি ডিসপিউট হয়, মানে রাজ্যরা যদি একের অপরের সাথে কোনো রকম ডিসএগ্রিমেন্ট বা ডিসপিউট করে, বা একটা রাজ্য বা একটা বা অধিক রাজ্য একদিকে, সেন্টার আরেকদিকে, তাহলে সেন্টার ভার্সেস স্টেট
স্টেট ভার্সেস স্টেট, সেন্টার একদিকে কিছু রাজ্য আরেকদিকে, এই যে ডিসপিউট গুলো, এইগুলো কিন্তু সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। ডিসপিউট বিটুইন স্টেটস ভার্সেস সেন্টার অর স্টেট ভার্সেস স্টেট। আচ্ছা, এইগুলো অরিজিনাল কেন বলা হয়? তার কারণ এই মামলাগুলো তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট নিয়ে যেতে পারো। ডাইরেক্টলি, তোমাকে লোয়ার কোর্ট হাইয়ার কোর্ট ফলো করতে হবে না, ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারো এবং একমাত্র সুপ্রিম কোর্টই কিন্তু এই মামলার রায় দেবে, একমাত্র সুপ্রিম কোর্টই রায় দেবে। তাহলে অরিজিনাল অ্যান্ড এক্সক্লুসিভও বলা চলে। চলে যাচ্ছি আমরা নেক্সট। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিরকম? তাহলে এর জন্য আমাকে আর্টিকেল 1 দেখতে হবে। আর্টিকেল 1 ভাই কি বলছে? আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ এ, কি বলছে? তাহলে ইউনিয়ন অফ স্টেট বলছে। দেখো, আমরা যদি পারতাম ফেডারেশনটা ইউজ করতে পারতাম, ফেডারেশন, তার কারণ আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে, ইউজ কেন করা হয় না তার দুটো কারণ রয়েছে। তার কারণ কি? ইজ এ ইউনিয়ন অফ স্টেট, খেয়াল রাখবে। হ্যাঁ, আমাদের কিন্তু এই ফেডারেল স্টেট কিন্তু বলা হয় না, ইউএসএ তে বলা হয়। কেন? তার কারণ আমাদের যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু এগ্রিমেন্টের সাহায্যে জয়েন করেনি। ইউনাইটেড স্টেটসে কি রয়েছে? 50টা রাজ্য রয়েছে, 50টা রাজ্য চুক্তি করেছে, চুক্তির সাহায্যে তারা ইউনাইটেড স্টেটস গঠন করেছে। কিন্তু আমাদের এরকম না, আমাদের কেন্দ্রের গঠন আগে হয়েছে, তারপরে রাজ্যগুলো জয়েন করেছে এবং কোনো এগ্রিমেন্ট হয়নি। এই জন্য যেহেতু কোনো এগ্রিমেন্ট হয়নি, তাহলে কোনো রাজ্য কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন ছেড়ে বেরোতেও পারবে না। নো স্টেট হ্যাভ দ্য রাইট টু সিসিড ফ্রম দ্য ইউনিয়ন। ইউনাইটেড স্টেটসে কি রয়েছে? যদি একটা এগ্রিমেন্ট রয়েছে, রাজ্যগুলো চাইলে ইউনাইটেড স্টেটস ছেড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু আমাদের এখানে পারবে না। এই জন্য ইউনিয়ন অফ স্টেটস কথাটা কিন্তু বলা হচ্ছে রাদার দেন ফেডারেশন অফ স্টেট। নেক্সট চলে আসছি আমি ম্যাগনে কার্টা। কাকে বলা হয়? খুব সোজা, বুঝতেই পারছো, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, আমাদের সব থেকে বিখ্যাত, সব থেকে প্রখ্যাত এবং যেটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রায় দিনই মামলা হয়, সেটাকে বলা হয় ম্যাগনে কার্টা, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট চলে আসছি আমি। আচ্ছা, এখানে পার্টগুলো দেওয়া আছে, তোমরা যখন ডাউনলোড করবে দেখে নিও। আচ্ছা, সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স, তাহলে মাথায় রাখবে আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার কে? সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স। আমাদের যে তিনখানা যে মিলিটারি রয়েছে, আর্মি, নেভি এবং এয়ার ফোর্স, তাদের যে চিফ রয়েছে তাদেরকে অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি। ওয়ার ডিক্লেয়ার করে রাষ্ট্রপতি, এমনকি ওয়ার এন্ডও কিন্তু করে রাষ্ট্রপতি, অবশ্যই সেটাও পার্লামেন্টের রেকমেন্ডেশন। তাহলে সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। নেক্সট, কোন কনস্টিটিউশনটাকে, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়? আগেই তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার কারণ এতগুলো চেঞ্জেস কিন্তু এখানে হয়েছিল, একবার যদি তোমরা দেখো দেখতেই পারবে কি কি চেঞ্জেস হয়েছিল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রিয়াম্বাল, তাহলে প্রিয়াম্বালে 3টে নতুন শব্দ অ্যাড করা হয়। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি, এই যে ইন্টিগ্রিটি আমি লিখে দিচ্ছি, এই 3টে নতুন শব্দ কিন্তু প্রিয়াম্বালে অ্যাড করা হয় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। আচ্ছা, 4টে সাবজেক্ট যেটা আগে স্টেট লিস্টে ছিল সেটিকে ট্রান্সফার করা হয় কনকারেন্ট লিস্টে। কি কি 5টা সাবজেক্ট? শিক্ষা, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমাল এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ন্যায় বিচার। ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়, 10টা মৌলিক অধিকার অ্যাড করা হয় সর্দার সোয়ারান সিং কমিটির রেকমেন্ডেশন। ডিপিএসপি, 4টে নতুন ডিপিএসপি অ্যাড করা হয়। আসলে ব্যাপারটা 3টে নতুন ডিপিএসপি অ্যাড করা হয়, একটার মধ্যে মডিফিকেশন করা হয়। আর্টিকেল 39 হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, আর্টিকেল 39A আইনি সহায়তা, আর্টিকেল 43A পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি, এবং তার সাথে সাথে এই যে এনভায়রনমেন্ট এবং ফরেস্টকে সেফগার্ড করা। ঠিক আছে, আরো চেঞ্জেস করা হয়, যেরকম ক্যাবিনেট, রাষ্ট্রপতি মানে ক্যাবিনেট যা বলবে রাষ্ট্রপতিকে তাই মানতে হবে। রাষ্ট্রপতি তাকে বলতে পারে না যে একবার অন্তত পুনর্বিবেচনা করো। এরকম আরো ছোটখাটো চেঞ্জেস কিন্তু হয়েছে। তাহলে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে আমার এখানে উত্তর। নেক্সট চলে আসছি আমি আর্টিকেল 31 এ। কি বলছে? আচ্ছা, কোন আর্টিকেলে ইন্দিরা গান্ধী ঠিক বলে দিলাম আমি, যাই হোক, কোন আর্টিকেলে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ ডাকা যাবে না? মানে ন্যাশনাল এমার্জেন্সি রাষ্ট্রপতি ডাকতে পারে, কিন্তু জুডিশিয়ারি সেটিকে চেক করে দেখতে পারবে না
যে সত্যি কি এমন পরিস্থিতি এসছে ন্যাশনাল ইমার্জেন্সি ডাকার? তাহলে মাথায় রাখবে, খুব প্রশ্নটা এখন দিচ্ছে। তাহলে এটা কিন্তু 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে, যেখানে ইন্দিরা গান্ধী তার ক্ষমতা বাড়ানোর জন্য বলে যে রাষ্ট্রপতি ন্যাশনাল ইমার্জেন্সি যে কারণের জন্য ডাকতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনো কোর্ট অফ লতে কোশ্চেন করা যাবে না বা রিভিউ করা যাবে না। এবং তোমাদেরকে এটাও বলে দিই, 39th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ইন্দিরা গান্ধী আরেকটা আইন পাস করে, যেখানে বলা হয় প্রাইম মিনিস্টারের ইলেকশন, প্রেসিডেন্টের ইলেকশন, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, স্পিকারের ইলেকশন, এই ইলেকশন গুলোকে ইনভেস্টিগেট করা বা ইনকোয়ারি করার ক্ষমতা জুডিশিয়ারি নেই। ভাবো তাহলে, ঠিক আছে। এবং এরকম একটা কেস হয়েছিল রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধী সেই সময়। তো ইন্দিরা গান্ধীকে আলাহাবাদ কোর্ট প্রাইম মিনিস্টারশিপ থেকে রিজাইন করে এবং তার পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধী এইটা পাস করে, ঠিক আছে। এবং তোমরা জানো যে পরবর্তীকালে এমার্জেন্সিও কিন্তু ঘোষণা করা হয়। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। চলে যাচ্ছি আমরা কোয়াসি ফেডারেল। আচ্ছা, একটা ট্রিক বলে দিচ্ছি, কোয়াসি এবং কেসি, কোয়াসি এবং কেসির মধ্যে তোমরা মিল পাচ্ছ। তাহলে এই কোয়াসি ফেডারেল স্ট্রাকচারটা কে বলেছেন? কেসি উইয়ার কিন্তু বলেছে। এই যে অনেকগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি। কেসি উইয়ার যেরকম বলেছেন কোয়াসি ফেডারেল, গ্র্যানভিল অস্টিন বলেছে কোঅপারেটিভ ফেডারেলিজম, মরিস জোনস বলেছে বার্গেনিং ফেডারেলিজম, আইভর জেনিংস বলেছে ফেডারেলিজম উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। ওকে, আচ্ছা, খুব ভালো প্রশ্ন। পার্লামেন্ট বলছে কোন আর্টিকেলে ক্রিয়েট আ নিউ স্টেট, অল্টার দ্য বাউন্ডারি অফ এক্সিস্টিং স্টেট? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, প্রথমে আমরা এটাকে হাঁটিয়ে দিচ্ছি, কারণ এটা নাগরিকত্ব নিয়ে রয়েছে। কমেন্সমেন্ট অ্যাট দ্য টাইম অফ সিটিজেনশিপ অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যখন সংবিধান রচিত হয় সেই সময় অ্যাটলিস্ট ভারতীয় নাগরিক হতে গেলে তোমাকে 5 বছর ভারতে থাকতে হবে। যেই দুটো আর্টিকেল আমরা দেখব, প্রথমটা হচ্ছে আর্টিকেল 2। আচ্ছা, আর্টিকেল 2 কি বলছে একবার আমরা দেখে নিই। আর্টিকেল 2 বলছে, মনে করো এখানে একটা টেরিটরি রয়েছে, সেই টেরিটরিটাকে আজকে ভারত মনে করো নিজের আন্ডারে আনলো, ইন্ডিয়া ইনকর্পোরেট করলো। তাহলে ইন্ডিয়া সেই টেরিটরিটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে রাখতে পারে, রাজ্য রাখতে পারে। গোয়া, পন্ডিচেরি, গোয়া আমরা পরবর্তীকালে ইনকর্পোরেট করলাম, সেটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল প্রথমে ছিল, তারপরে আমরা রাজ্য হিসেবে করলাম। পন্ডিচেরি আমরা ইনকর্পোরেট করলাম, সেটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। সিকিম, সিকিম খুব ভালো এক্সাম্পল। আমরা সিকিমকে ইনকর্পোরেট করলাম, অ্যাসোসিয়েট স্টেট হিসেবে ছিল। 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিকিমকে আমরা পূর্ণ রাজ্যের তকমা দিলাম। এটা হচ্ছে এক্সটার্নাল। এবার দেখো আর্টিকেল 3। মনে করো আমাদের যে রাজ্যগুলো রয়েছে, মানে এক্সিস্টিং যে স্টেট, সেই এক্সিস্টিং স্টেটের মনে করো বাউন্ডারি আমাকে অল্টার করতে হবে। যেরকম বোম্বে, 1960-এ বোম্বেকে আমরা দুভাগে ভাগ করলাম, গুজরাট, মহারাষ্ট্র। বা 2014 সালে আন্ধ্রাকে আমরা দুভাগে ভাগ করলাম, আন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। তাহলে দেখো আমার কিন্তু ভেতরেই রাজ্যগুলো রয়েছে, আমি রাজ্যগুলোর বাউন্ডারি অল্টার করছি বা রাজ্যের নাম পরিবর্তন করছি, একটা রাজ্যকে ভেঙে আরেকটা রাজ্য তৈরি করছি। তাহলে ইন্টারনাল চেঞ্জ, এটা কিন্তু আর্টিকেল 3 তে রয়েছে। এবং এই ইন্টারনাল চেঞ্জ আমরা কিন্তু সিম্পল মেজরিটিতে করতে পারি, তার জন্য কোনো স্পেশাল মেজরিটি দরকার লাগে না। কিন্তু খেয়াল রাখবে, এই চেঞ্জটা করতে গেলে রাষ্ট্রপতির অগ্রিম পারমিশন লাগবে, প্রায়র পারমিশন অফ প্রেসিডেন্ট। এবং রাষ্ট্রপতি কিন্তু সেই রাজ্যের সাথে একবার কনসাল্ট করবে যেই রাজ্যের বাউন্ডারি চেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র আর্টিকেল 2 এর, আর্টিকেল 3 এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, আর্টিকেল 3। হ্যাঁ, তাহলে উত্তর আমার কি হবে? উত্তর আমার এখানে হবে আর্টিকেল 3। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের 34। আচ্ছা, 34-এ আমাদের একটুখানি মোশন রিলেটেড একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে বলছে যে ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোইং মোশন ইজ রিলেটেড টু
সেন্সারিং এ মিনিস্টার অর গভর্নমেন্ট। আচ্ছা, এইখানে জিনিসগুলোকে কিন্তু একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে যে সেন্সার মোশনের মধ্যে এবং নো কনফিডেন্স মোশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য স্যার? আচ্ছা, সেন্সার মোশন মানে কিন্তু কোনো গভর্নমেন্টকে তাড়িয়ে দেওয়া না, গভর্নমেন্টকে ভেঙে দেওয়া না, বা লোকসভাকে ভেঙে দেওয়া না। এখানে কোনো একটা ইন্ডিভিজুয়াল মিনিস্টার বা সরকারকে তার অ্যাক্টিভিটির জন্য সমালোচনা করা বা ভৎসনা করা, ক্রিটিসিজম করা, কিন্তু তার মানে এই না যে সরকার পড়ে যাবে বা সরকারকে বাদ দিয়ে দেওয়া হবে, তারা কিন্তু একদমই সেটা মানে নেই। কিন্তু নো কনফিডেন্স মোশন, যার কথা আর্টিকেল 75-এ উল্লেখ রয়েছে, এটা অবশ্যই দেখো অপোজিশন পার্টি যে রয়েছে তারা কিন্তু পাশ করবে, এবং রুলিং পার্টি যদি তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা কনফিডেন্স না দেখাতে পারে, তাহলে লোকসভাকে কিন্তু প্রেসিডেন্ট ভেঙে দেবে, রাষ্ট্রপতি কিন্তু ডিসলভ করে দেবে। তাহলে মাথায় রাখবে যে সেন্সার মানে হচ্ছে কিন্তু আমাদের এটাই, সেখানে ইন্ডিভিজুয়াল মিনিস্টারকে ভৎসনা করা। আমি মোটামুটি একটা তোমাদেরকে ডিস্টিংগুইশ করে দিয়েছি যে সেন্সার মানে কোনো একটা সিঙ্গেল মিনিস্টারকে বা হোল ক্যাবিনেটকে কোনো একটা ডিসিশনের জন্য ক্রিটিসাইজ করা। এটা অবশ্যই লোকসভাতে আনা যেতে পারে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মিনিস্টারের এগেনস্টেও আনা যেতে পারে, সরকারের এগেনস্টেও কিন্তু এটি আনা যেতে পারে। এবং এটা মানে কিন্তু অবশ্যই না যে সরকারকে তাড়িয়ে দেওয়া হবে বা রাষ্ট্রপতি ডিসলভ করে দেবে যদি রুলিং পার্টি সংখ্যাগরিষ্ঠতার, এখানে কিন্তু ব্যাপার নেই, এখানে হচ্ছে তাকে সমালোচনা করা, সেন্সার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্সার মোশন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে যে কোন রাইটটা নাগরিকের জন্যও রয়েছে, ফরেনারের জন্যও রয়েছে। তাহলে এটি জানতে গেলে আমাকে আগে দেখতে হবে যে কোন কোন রাইট শুধুমাত্র নাগরিকরা পাচ্ছে। তাহলে এই যে 5টা রাইট তোমরা দেখছো, এটা কিন্তু শুধুমাত্র নাগরিকরা পাচ্ছে। আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, 29, 30, এই 5টা রাইট শুধুমাত্র নাগরিকরা পাচ্ছে, এবং বাকি যে রাইট গুলো রয়েছে সেইগুলো নাগরিকরাও পাচ্ছে, তার সাথে সাথে কিন্তু এলিয়েন্স মানে যারা আর কি ফরেনার্স, তারাও পাচ্ছে। তাহলে রাইট টু ইকুয়ালিটি মাথায় রাখবে, এই যে রাইটটা রয়েছে সমতার অধিকার। আচ্ছা, এইখানেও দুটো আমার উত্তর হবে, একটা উত্তর কিন্তু হবে না, তার কারণ এখানে আমাকে বলেছে এর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং রাইট ইজ অ্যাভেলেবল টু বোথ, ফরেনার্সেরও রয়েছে আবার তার সাথে সাথে কিন্তু নাগরিকেরও রয়েছে। তাহলে মাথায় রাখবে এই আর্টিকেল 19 এটা কিন্তু শুধুমাত্র নাগরিকদের রয়েছে, অনলি সিটিজেন্স। ঠিক আছে, আসলে প্রশ্নটা একটুখানি ভুল করা রয়েছে। এইখানে প্রশ্নটা হতো হুইচ অফ দ্য ফলোইং রাইট ইজ নট অ্যাভেলেবল, ইজ নট অ্যাভেলেবল। তার কারণ এই যে বাকি যে রাইট গুলো তোমরা দেখতে পাচ্ছ, আর্টিকেল 14 এটা কিন্তু নাগরিকেরও রয়েছে, সিটিজেন্সেরও রয়েছে। আর্টিকেল 21 এটাও কিন্তু নাগরিকের রয়েছে, সিটিজেনের রয়েছে। আর্টিকেল 23 এটাও কিন্তু নাগরিকের রয়েছে, সিটিজেনের রয়েছে। তাহলে কোনটা নেই, এই প্রশ্নটা কিন্তু করা উচিত ছিল। তাহলে মাথায় রাখবে এই আর্টিকেল 15, 16, 19, 29, 30 অনলি বিলং টু সিটিজেন, শুধুমাত্র নাগরিকদের কিন্তু রয়েছে। তাহলে এখানে এটা কিন্তু এই যে রাইটটা দেখছো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা কিন্তু শুধুমাত্র নাগরিকের রয়েছে। ওকে, চলে যাচ্ছি নেক্সট আমরা 36 ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সম কাজে সম বেতন, এটা কোথায় রয়েছে? দেখো ইতিমধ্যে সম কাজে সম বেতনের কিন্তু রাইট পার্লামেন্ট অ্যাড করেছে, তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1974, এখানে কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা সম কাজে সম বেতন, উভয় মেয়ে এবং ছেলে তাদেরকে সম কাজে সম বেতন দেওয়ার কথা বলা হচ্ছে। এটা কিন্তু ডিপিএসপি প্রিন্সিপালের একটা অংশ, যার কথা উল্লেখ রয়েছে আর্টিকেল 39-এ। আর্টিকেল 39-এ এর কথা কিন্তু আমাদের উল্লেখ রয়েছে, সম কাজে সম বেতন। তাহলে আমাদের উত্তর কি হবে? এখানে উত্তর হবে আমার ডিপিএসপি প্রিন্সিপাল। চলে যাচ্ছি নেক্সট প্রভিশন আমাদের বলছে অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা। রাজ্যসভাতে আমরা যে সিট অ্যালোকেশন করি, যে প্রত্যেকটা রাজ্যের পপুলেশনের ভিত্তিতে রাজ্যসভাতে রিপ্রেজেন্টেটিভরা কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে অ্যালোকেশন অফ সিটের ব্যাপারে কোন শিডিউলে বলা রয়েছে? তাহলে এর জন্য আমরা জানি যে একটা বিশেষ আমাদের ট্রিক ছিল, সেটি হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। অন্যান্য ক্লাসেও কিন্তু আমি তোমাদেরকে এই ট্রিকটা দেখিয়েছি।
তাহলে আমি যদি টিয়ার্সে টি, টি হচ্ছে টেরিটরিজ, তার মানে আমাদের ফার্স্ট শিডিউল ইউনিয়ন এন্ড টেরিটরিজ। ই ফর এমিউলমেন্টস, এমিউলমেন্টস হচ্ছে আমাদের, বুঝতেই পারছো, সেটি হচ্ছে স্যালারি, অ্যালাওয়েন্সেস, এইগুলো এমিউলমেন্ট, সেকেন্ড শিডিউল। এ হচ্ছে ওথ বা অ্যাফার্মেশন, শপথ গ্রহণের প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের থার্ড শিডিউল। আচ্ছা, যেই উত্তরটা আমাদের এখানে হবে সেটা আর, আর মানে বুঝতেই পারছো টিআর এর আর, এটি হচ্ছে রাজ্যসভা। তাহলে কত নম্বর শিডিউলে বলা রয়েছে? 1 2 3 4, 4 নম্বর শিডিউল, হ্যাঁ আমাদের কিন্তু রয়েছে। বাকিগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এস হচ্ছে আমাদের শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইব বা শিডিউল এরিয়া নিয়ে বলা রয়েছে, ঠিক আছে। ও, অফের ও, এটা হচ্ছে আমাদের আদার এরিয়া, মানে আদার এরিয়া মানে হচ্ছে যে আদার যে হিলি এরিয়াগুলো রয়েছে সেইগুলো নিয়ে কথা বলা হচ্ছে। এফ 7 শিডিউল, এফ হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার রিলেটেড আলোচনা করা হচ্ছে। ও, ও হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের ভারতের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আমাদের 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এল, মাথায় রাখবে আমাদের সব থেকে প্রথম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় সেটা কিন্তু এই 9th শিডিউল বা ল্যান্ড রিফর্ম, এতে কিন্তু হয়েছে। ডি, ডিটা কি রয়েছে? ডিটা রয়েছে আমাদের দল বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল, মাথায় রাখবে এটা কিন্তু সংবিধানে ছিল না, 10th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা কিন্তু অ্যাড করা হয়েছে। পি, পঞ্চায়েত, এ মিউনিসিপ্যালিটি, এটা 11তম শিডিউলে রয়েছে এবং এটা 12 শিডিউলে রয়েছে। তাহলে এই ট্রিকটা কিন্তু আমরা মাথায় রাখতে পারি যদি শিডিউলকে মনে রাখতে হয়। নেক্সট চলে আসছি আমরা সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট। সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট কথা কোথায় বলা রয়েছে? একদমই তাই। তাহলে আর্টিকেল 124-এ কিন্তু আমাদের বলা রয়েছে যে আমাদের হাইয়েস্ট জুডিশিয়াল কোর্ট হিসেবে কিন্তু সুপ্রিম কোর্টের উল্লেখ করা রয়েছে, তার সাথে সাথে ফেডারেল কোর্টও হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। চলে যাচ্ছি আমরা 40-তে, প্রিয়াম্বালে এর মধ্যে কোন জিনিসটা মেনশন করা নেই? আমাদের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাতে কোন জিনিসটা মেনশন করা নেই? তাহলে একবার তোমরা দেখো, এখানে কিন্তু সবকটাই আমাদের মেনশন করা রয়েছে। সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই তিনটে ওয়ার্ড তোমাদেরকে আগেও আমি বললাম যে আমাদের সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই যে ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, বাকিগুলো আগেই ছিল। এটা হচ্ছে তোমরা এই যে পার্টটা, এটা বলতে পারো হচ্ছে নেচার, এই যে পার্টটা, এই পার্টটাকে তোমরা বলতে পারো নেচার। নেচার অফ ইন্ডিয়ান স্টেট। এবং এই যে পার্টটা দেখছো, এই জাস্টিস থেকে ফ্রেটার্নিটি অবধি এই যে পার্টটা দেখছো, এটাকে কিন্তু আমরা বলতে পারি আবার অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান স্টেট। তাহলে কোনটা নেই আমার বলেছে? তাহলে বুঝতে পারছো, জাস্টিস রয়েছে, ন্যায় 3 রকমের, ফ্রেটার্নিটি রয়েছে, একতা। অ্যাডাল্ট সাফারেজের কথা দেখো সেরকম ভাবে ডাইরেক্টলি উল্লেখ না থাকলেও তোমরা এই যে প্রভিশনটা দেখছো ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিতে বলা রয়েছে আমাদের ডেমোক্রেসি কিন্তু জেনারেলি 2 ধরনের হয়। ডেমোক্রেসি, ডেমোক্রেসি 2 ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, মানে যখন জনগণরা সরাসরি আইন প্রক্রিয়াতে ল মেকিং এ অংশগ্রহণ করে, সেটাকে বলা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি, যেরকম সুইডেন, সুইজারল্যান্ড, এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোতে রয়েছে। এবং নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, এটা কিন্তু ভারতে রয়েছে। আমরা কিন্তু সরাসরি অংশগ্রহণ করি না, আমরা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা, বিধানসভা ইলেকশনে পার্টিসিপেট করি এবং আমাদের রিপ্রেজেন্টেটিভরা আমাদের হয়ে কিন্তু ডিসিশন নেয়, ঠিক আছে। তো অ্যাডাল্ট সাফারেজের কথাও লেখা রয়েছে, এই ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। আচ্ছা, এর কথাও কিন্তু লেখা রয়েছে, তোমরা যদি দেখো ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটির কথাও কিন্তু লেখা রয়েছে। তাহলে ইকুয়ালিটি আমাদের 3 ধরনের হয়েছে, সিভিক, পলিটিক্যাল, ইকোনমিক, এবং এখানে কিন্তু বলা রয়েছে যে সমস্ত ধরনের অপরচুনিটি, সুযোগ কিন্তু নাগরিকরা পাবে। তাহলে এই যে অ্যাডাল্ট সাফারেজ, 18 বছর বয়সের পরে ভোটের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সেইভাবে লেখা নেই, ডাইরেক্টলি লেখা নেই, ইনডাইরেক্টলি কিন্তু রয়েছে। ওকে, তাই যাই হোক আমার উত্তরটা কিন্তু হবে অ্যাডাল্ট সাফারেজ, তার কারণ এর কথা সংবিধানে কোথাও লেখা নেই। নেক্সট চলে আসছি আমি 41th, খুব ভালো একটা প্রশ্ন, আমি স্টার মার্ক মারলাম।
বলছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দিল্লি, যেটা আগে ইউনিয়ন টেরিটরিতে ছিল, সেটা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসেবে সেটিকে আবার গণ্য করা হয়। তাহলে মাথায় রাখবে 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দিল্লি যেটা রয়েছে সেটা কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি হিসেবে গণ্য করা হয়। তার যে লেফটেন্যান্ট গভর্নর রয়েছে তার কিন্তু স্পেশাল ক্ষমতা রয়েছে দিল্লির ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন রাখা। চলে যাচ্ছি আমরা নেক্সট 42, রাষ্ট্রপতির মাফ করার ক্ষমতা, পার্ডেনিং পাওয়ার। তাহলে মাথায় রাখবে যে এই রাষ্ট্রপতির পার্ডেনিং পাওয়ার, আর্টিকেল 61 হচ্ছে আমাদের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ক্ষমতা। আর্টিকেল 140, আর্টিকেল 124 আমরা পড়লাম সুপ্রিম কোর্ট। 143 রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস চাইতে পারে আইনি সংক্রান্ত ব্যাপারে, কোনো পাবলিক মানে যে কোনো একটা জনগণের খুব একটা মানে কি বলবো তোমাদের, মানে পাবলিক ইম্পর্টেন্সের কোনো মামলায়। তাহলে আর্টিকেল 72 হচ্ছে রাষ্ট্রপতির মাফ করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার কিন্তু রয়েছে। একটুখানি আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে রাষ্ট্রপতি পার্ডনিং পাওয়ার রয়েছে, গভর্নরেরও পার্ডনিং পাওয়ার রয়েছে, কোন দুটো জায়গায় রাষ্ট্রপতি গভর্নরের থেকে বেশি শক্তিশালী? কোন দুটো জায়গায় রাষ্ট্রপতি গভর্নরের থেকে বেশি শক্তিশালী? এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আমি চলে যাচ্ছি যে আর্টিকেল 356 এ ম্যাক্সিমাম কত অবধি স্টেট এমার্জেন্সি থাকতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। এখানে একটুখানি তোমাদেরকে বলি, ন্যাশনাল এমার্জেন্সি রাষ্ট্রপতি প্রক্লেম করবে এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর রাষ্ট্রপতিকে কিন্তু পার্লামেন্টের পারমিশন নিতে হবে এটিকে এক্সটেন্ড করার জন্য। এবং এই যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর করে রাষ্ট্রপতি ইনডেফিনিট অ্যামাউন্ট অফ টাইম, মানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম কিন্তু ন্যাশনাল এমার্জেন্সিকে এক্সটেন্ড করতে পারে, কোনো সময়কাল নেই। স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন, এটাও কিন্তু খেয়াল রাখবে, এটারও 6 মাস অন্তর অন্তর কিন্তু এটিকে এক্সটেন্ড করতে হয়, কিন্তু এটা কিন্তু ইনডেফিনিট না। এই 6 মাস করে ম্যাক্সিমাম এটা রাষ্ট্রে চলতে পারে 3 বছর অবধি। কত? 3 বছর অবধি। তাহলে আমার উত্তর হবে 3 ইয়ার্স। নেক্সট চলে আসছি আমি 43, এর মধ্যে কাকে বলা হয় ওয়াচডগ অফ পাবলিক ফিনান্স ইন ইন্ডিয়া? তাহলে অবশ্যই মাথায় রাখবে ক্যাগ। কেন? তার কারণ দেখো, ক্যাগ কিন্তু অডিট করতে পারে গভর্নমেন্টের অ্যাকাউন্ট বা গভর্নমেন্টের ফান্ড। এই গভর্নমেন্টকে প্রত্যেক বছর গভর্নমেন্টাল ডিপার্টমেন্টগুলোকে যে টাকা দেয়া হচ্ছে, সে টাকাগুলো তারা জনগণের জন্য খরচা করছে কিনা, কত টাকা তাদেরকে দেয়া হলো, কত টাকা তারা খরচা করলো, কোন ফান্ডে কত টাকা ক্রেডিট হলো, কত টাকা ডেবিট হলো, গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট গুলো রয়েছে সাবসিডারি অ্যাকাউন্ট, সেগুলো সবকিছু অডিট করছে ক্যাগ। এই জন্য কিন্তু তাদেরকে বলা হয় গার্জিয়ান অফ পাবলিক পার্স ইন ইন্ডিয়া বা ওয়াচডগ অফ পাবলিক ফিনান্স ইন ইন্ডিয়া। চলে আসছি আমরা 44 কি বলছে? আচ্ছা, কোন আর্টিকেলে পার্লামেন্ট স্টেট লিস্টের আইটেমে ল বানাতে পারে? কোন আর্টিকেলে পার্লামেন্টকে ক্ষমতা দেয়া হচ্ছে তারা যদি চায় তাহলে স্টেট লিস্টের আর্টিকেলে ল বানাতে পারে? খুব ভালো করে খেয়াল রাখবে, দুটো আর্টিকেল, সবগুলো করা তোমাদের দরকার নেই যেহেতু আমরা ক্লার্কশিপ পরীক্ষাতে রয়েছি। আর্টিকেল 249 বলছে রাজ্যসভা স্পেশাল মেজরিটিতে একটা রেজলিউশন পাশ করে পার্লামেন্টকে অনুরোধ করতে পারে যেন তারা স্টেট লিস্টের আইটেমে ল বানায়। তাহলে দেখো, স্টেট লিস্টের আইটেমে নর্মাল সার্কামস্টেন্সেসে ল বানায় কিন্তু রাজ্যের আইনসভা, কিন্তু পার্লামেন্ট এখানে রাজ্যসভার অনুরোধে স্টেট লিস্টের আইটেমে ল বানাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, দেশের স্বার্থে, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন। এবং আর্টিকেল 250 মাথায় রাখবে কি বলা হয়েছে, যখন এমার্জেন্সি মানে ন্যাশনাল এমার্জেন্সি চলবে তখন পার্লামেন্ট যদি চায় তাহলে স্টেট লিস্টের আইটেমে ল বানাতে পারে, এবং এর জন্য কিন্তু পার্লামেন্টকে কারোর পারমিশনও নিতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে এই দুটো আর্টিকেল আমি হোমওয়ার্কে দিলাম, কমেন্ট সেকশনে আমাকে জানাবে
যে আর্টিকেল 252 253 মাঝে হিন্ট দিয়ে রাখি, এটাও কিন্তু পার্লামেন্টের ক্ষমতা নিয়েই আলোচনা করা হচ্ছে। ওকে, নেক্সট আমি চলে আসছি যে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দা নর্থ ইস্ট স্টেট, তার মানে নর্থ ইস্টে যে রাজ্যগুলো রয়েছে তার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব কোন শিডিউলে দেওয়া রয়েছে। তাহলে তোমাদেরকে ওই টিয়ার্স অফ ওল্ড পিএম দেখেছিলাম, সেখানে আদার এরিয়া বা হিলি স্টেট তোমাদেরকে বলেছিলাম। তো এই নর্থ ইস্ট মানেই কিন্তু মাথায় রাখবে যে হিলি যে আমাদের স্টেট গুলো রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু এর কথা কোথায় বলা রয়েছে, আমরা যদি TEARS টিয়ার্স অফ 6th শিডিউল, তাহলে আমাদের 6th শিডিউলে কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটের কথা বলা হচ্ছে। যদি তোমরা এখানে দেখো, দেখতে পারবে আসাম, মেঘালয়া, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে স্টেট কিন্তু 6th শিডিউলের আন্ডারে পড়ছে। এই 6th শিডিউলের কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে, তার কারণ এইগুলো সব ট্রাইবাল এরিয়া, এখানে জাতি উপজাতিরা বাস করে, এই জন্য তাদের কালচারকে প্রোটেক্ট করার জন্য সরকার কিন্তু বেসিস কিছু প্রভিশন রেখেছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 6th শিডিউলে, এই 6th শিডিউলে নর্থ ইস্টে ট্রাইবাল এরিয়ার কথা বলা রয়েছে। নেক্সট চলে আসছি আমি 46তম প্রশ্নে। 46 এ রয়েছে যে what of the following committee suggested reforms of the functioning of political parties in India? কোন কমিটি সাজেস্ট করে যে পলিটিক্যাল পার্টির ফাংশনিং এর মধ্যে কিন্তু চেঞ্জেস আনতে পারে? আচ্ছা, এইখানে একটা জিনিস মাথায় রাখবে, এই পাঞ্চি কমিশন বা সরকারিয়া কমিশন মাথায় রাখবে, এই দুটো কমিশনই কিন্তু কি নিয়ে ডিল করছে? সেন্টার স্টেট রিলেশনশিপ নিয়ে ডিল করছে, রাজ্য কেন্দ্র সম্পর্ক নিয়ে ডিল করছে। এবং তোমরা যদি দেখো দীনেশ গোস্বামী কমিটি, ইন্দ্রজিৎ কমিটি, এই দুটো কিন্তু ডিল করছে কি নিয়ে? ইলেকটোরাল রিফর্মস নিয়ে। ইলেকটোরাল রিফর্মস নিয়ে, বা ফর এক্সাম্পল ইলেকশনে আমরা কি করে পার্টিসিপেট করব, কি করে লড়বো, সেটা নিয়ে কিন্তু ডিল করছে। এবার পলিটিক্যাল পার্টি রিফর্মস এর কথা কিন্তু বলা হচ্ছে, তাহলে আমার উত্তর এখানে হবে দীনেশ গোস্বামী কমিটি। দীনেশ গোস্বামী কমিটি কিন্তু মেইনলি বলছে যে কি করে আমরা ইলেকশন থেকে এই মানি পাওয়ার, মাসেল পাওয়ারকে বাদ দিতে পারি, তার কথা কিন্তু বলা হচ্ছে। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট 47। তাহলে ইলেকশন কমিশনে এখন কজন সদস্য রয়েছে? তাহলে মাথায় রাখবে ইলেকশন কমিশন কিন্তু এখন একটা মাল্টি মেম্বার বডি। 1989 এটিকে কিন্তু একটা মাল্টি মেম্বার বডি করা হয়, পরবর্তীকালে আবার এটা ওয়ান মেম্বার বডি হয়ে যায়, মানে 1990 আবার এটা একটা ওয়ান মেম্বার বডি হয়ে যায়। কিন্তু 1993 থেকে এখনো অবধি টিল নাও এটা কিন্তু একটা মাল্টি মেম্বার বডি রয়েছে। একজন চিফ ইলেকশন কমিশনার রয়েছে, তাকে হেল্প অ্যাসিস্ট করার জন্য দুজন ইলেকশন কমিশনার রয়েছে, এবং এদের যে পাওয়ার ক্ষমতা স্ট্যাটাস সেটা কিন্তু ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল ক্ষমতা পাওয়ার স্ট্যাটাস এরা এনজয় করে। নেক্সট চলে আসছি আমি 48। চিফ ইলেকশন কমিশনের অপসারণের কি পদ্ধতি রয়েছে? তাহলে মাথায় রাখবে চিফ ইলেকশন কমিশনারের অপসারণের পদ্ধতি সেটি হচ্ছে সেম অ্যাজ দ্যাট অফ জাজ অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজকে যেরকম করে সরানো হয় সেরকম করেই কিন্তু চিফ ইলেকশন কমিশনারকে সরানো হয়। বা দেখো, যদি বলতে চাও এটাও কিন্তু হবে, তার কারণ জুডিশিয়ারি এনকোয়ারি অ্যাক্ট 1968 সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজের অপসারণের পদ্ধতি কিন্তু প্রায় সেমই। তো মাথায় রাখবে মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি, এই দুটো কারণের জন্য তাদেরকে সরানো হতে পারে, মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি। এবং সরাবে হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। কিন্তু রাষ্ট্রপতিকে রেকমেন্ডেশন কে করবে? রেকমেন্ডেশন করবে হচ্ছে পার্লামেন্ট। ভালো করে খেয়াল রাখবে। এই হচ্ছে অপসারণের কিন্তু পদ্ধতি, সেম অ্যাজ দ্যাট অফ সুপ্রিম কোর্ট জাজ। লাস্ট একটা আমি তোমাদেরকে 49, দুটো প্রশ্ন হোমওয়ার্ক দিচ্ছি, 49 এবং 50। বলছে অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে এর মধ্যে কোনটা সত্যি? অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে এর মধ্যে কোনটা সত্যি? চলো হোমওয়ার্ক আমি লিখে রাখলাম। বলছে অ্যাটর্নি জেনারেলের রাইট টু অডিয়েন্স রয়েছে, রাইট টু অডিয়েন্স। সময় তার টার্মস অফ অফিস, তার যে স্যালারি রেমুনারেশন নির্ধারণ করে রাষ্ট্রপতি, তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাডভাইস করে, এবং সবকটা সত্যি। একটা হিন্ট দিয়ে রাখলাম।
এটা যখন পড়বে তোমরা তো আর্টিকেল 76টা পড়ছোই, আশা করি সেটা ব্যাপারে আমার আর বলতে হবে না, কিন্তু চেষ্টা করবে আর্টিকেল 88টাও পড়ার। আর্টিকেল 88 কি রয়েছে? রাইটস অফ মিনিস্টার অ্যান্ড রাইটস অফ অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেল, এই অ্যাডভোকেট জেনারেলের কথা আমাদের সংবিধানে কোথায় লেখা রয়েছে? আমি আর হোমওয়ার্ক দিচ্ছি না, তাহলে এটা হচ্ছে আর্টিকেল 165 এ অ্যাডভোকেট জেনারেলের কথা লেখা রয়েছে। যেরকম কেন্দ্রে রয়েছে অ্যাটর্নি জেনারেল, আজকে যদি কেন্দ্রের বিরুদ্ধে আমরা কোনো মামলা করি তাহলে কিন্তু কেন্দ্রকে রিপ্রেজেন্ট করবে বিভিন্ন কোর্টে অ্যাটর্নি জেনারেল, তেমনি রাজ্যের এগেনস্টে যদি মামলা করি তাহলে রাজ্যকে কিন্তু রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। মাথায় রাখবে এরা কিন্তু প্রাইভেট যে আর কি তাদের যে অ্যাডভোকেসি আছে সেটা কিন্তু করতেই পারে, কিন্তু তার সাথে সাথে এরা হচ্ছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ইউনিয়ন সরকারের আইনি পরামর্শদাতা, ইনি হচ্ছেন রাজ্যের আইনি পরামর্শদাতা। ওকে, তাহলে এই পর্যন্তই আমাদের কোশ্চেন রাখলাম, 50টা কোশ্চেন এবং কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম। আশা করি কি কোশ্চেনের প্যাটার্ন রয়েছে এটা তোমরা বুঝতে পারলে, সেই নিরিখে তোমরা কিন্তু নিজেদেরকে একটুখানি প্রিপারেশন করো। তো আশা করি তোমাদের সবার ক্লার্কশিপ পরীক্ষা ভালো হবে, আশা করি যে সবার প্রিপারেশন খুব ভালো করে হচ্ছে এবং WBPSC ওয়ালা সব সময় তোমাদের সাথে আছে। সবাইকে থ্যাংক ইউ।